আন্দোলনের নেতৃত্বরাও এখানে বলেছে। বিষয় হচ্ছে গত 9ই আগস্ট থেকে একটা যুদ্ধে আমরা লিপ্ত হয়ে আছি। গত 9ই আগস্ট থেকে গোটা বাংলার মানুষ তারা সবাই মিলে এক কাট্টা হয়ে একটা যুদ্ধ লড়ছে। 44 দিন পার করে গেছে সেই যুদ্ধে, কিন্তু 44 দিন সেই যুদ্ধে পার করবার পরেও এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি। রাজ্যের সরকার, যে রাজ্যের সরকারের কাজ এটাই বলে আমরা জানতাম ছোটবেলা থেকে, যে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া, ধর্ষকদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা, সেই রাজ্যের সরকারকে এখন আমরা দেখছি আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে 3 ডজন উকিল ভাড়া করে, সেই 3 ডজন ভাড়াতে উকিলকে সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে। কিসের জন্য? না, শুনানি ডেটটা প্রতিদিন পিছিয়ে দেওয়ার জন্য। এইটা এখন রাজ্যের সরকারের কাজে পরিণত হয়েছে। তাহলে এইটা প্রথমেই বুঝে নেওয়া যে আমি আপনি ভোট দিয়ে যে সরকারটা তৈরি করেছি এই রাজ্যের বুকে, সেই সরকারটা আর আমার আপনার প্রতি অ্যাকাউন্টেবল নয়, সেই সরকারটা আর আমার আপনার প্রতি দায়বদ্ধ নেই। সেই সরকারটা আর এই রাজ্যের বুকে ধর্ষিত হয়ে যাওয়া একটি বাংলার ছাত্রী, যাকে প্রাথমিকভাবে ধর্ষণ করবার পরে খুন করা হয়েছে, তার প্রতি অ্যাকাউন্টেবল এই রাজ্যের সরকারটা আর নয়। তার বাবা মা, যে বাবা মা এখনো কি আমার মনে পড়ে, আমরা যেদিন মেয়েটার বাড়িতে গিয়েছি, ওর বাবা মা কাঁদতে কাঁদতে আমাদের হাত ধরে বলছে যে গরিব বাড়ি, গরিব পরিবার, ছোটবেলা থেকে সেলাই মেশিন চালিয়ে মেয়েটাকে বড় করেছে বাপ মা, সেলাই মেশিন চালিয়ে মেয়েটারে বড় করেছে যে বাপ মা, সেই বাপ মা যখন নিজের চোখের সামনে তাদের দেখতে হলো যে তারা জানতে পারলো না তৃণমূলের কাউন্সিলরের বদান্যতায় মেয়েটাকে রাতের অন্ধকারে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেই বাবা মার প্রতি রাজ্যের সরকার আর অ্যাকাউন্টেবল নয়। তাহলে রাজ্যের সরকারটা এখন অ্যাকাউন্টেবল এই রাজ্যের বুকে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে বেড়ানো যত ধর্ষক আছে, সেই ধর্ষকদের প্রতি অ্যাকাউন্টেবল আমাদের রাজ্যের সরকার। এর চেয়ে বড় লজ্জার কথা আর এই পশ্চিমবাংলার বুকে কিছু হতে পারে। মানুষের ভোট পেয়ে তৈরি হওয়া সরকার, সেই সরকার আর জনতার প্রতি তার দায়বদ্ধতা রাখলো না। সে দায়বদ্ধ হয়ে গেল ধর্ষকদের প্রতি, সে দায়বদ্ধ হয়ে গেল অপরাধীদের প্রতি, সে দায়বদ্ধ হয়ে গেল মেডিকেল কলেজগুলোতে তৈরি হওয়া দিনের পর দিনের অপরাধের চক্র, দালাল চক্র, সেই দালাল চক্রগুলোর প্রতি। কোন কম্পালসারে, কোন বাধ্যবাধকতা? আমরা প্রথম দিন থেকে এই প্রশ্নটাকে সামনে রেখে আসছি যে কোন বাধ্যবাধকতায় পড়ে সরকার বাধ্য হচ্ছে ধর্ষকদেরকে আড়াল করতে। এখন তো বোঝা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলোতে যে সিন্ডিকেট, গোটা রাজ্যের মেডিকেল কলেজ, জেনারেল ডিগ্রি কলেজে এই সমস্ত জায়গায় দু ধরনের সিন্ডিকেট চলে। একটা দুর্নীতির সিন্ডিকেট, করাপশন সিন্ডিকেট, আর একটা হামলা হুমকি মামলা সিন্ডিকেট, রেপ সিন্ডিকেট। এক গল্প গোটা পশ্চিমবাংলার প্রতিটা মেডিকেল কলেজ, প্রতিটা জেনারেল ডিগ্রি কলেজ, সমস্ত কলেজে, সমস্ত বিশ্ববিদ্যালয়তে এই দুটো সিন্ডিকেট চলে। আর এই দুটো সিন্ডিকেটের মাথায় রাজ্যের সরকার যারা পরিচালনা করছে তারা। তাহলে কি ধরে নেব যে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, সোনা পাচারের টাকা যে ভাইপোর অ্যাকাউন্টে যায়, সেই একই যুবরাজ, সেই একই ভাইপোর অ্যাকাউন্টে আরজিকর মেডিকেল কলেজের ভেতর থেকে মর্গ থেকে পাচার হয়ে যাওয়া মৃতদেহের কাটমানিটাও পৌঁছে যায়? তাহলে কি ধরে নেব যে আরজিকর মেডিকেল কলেজের পার্কিং লটে গাড়ি রাখতে গেলে যে টাকা দিতে হয়, তার যে কাটমানি যে তৃণমূল নেতার কাছে পৌঁছে যায়, সেই তৃণমূল নেতাই আসলে ভাইপো? তাহলে কি ধরে নেব যে পশ্চিমবাংলার একটার পর একটা মেডিকেল কলেজে হাতে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যাওয়ার পরেও বেড না পেয়ে দালালকে পয়সা দিয়ে যখন বেড পেতে হয়, তখন সেই দালালদের কাছে যে টাকাটা যায় তার মধ্যে 75% কোনো একটা কালীঘাটের টালির চালের মধ্যে ঢুকে যায়? তাহলে কি ধরে নেব যে প্রতিটা মেডিকেল কলেজ, প্রতিটা হাসপাতাল, সেখানে পুরনো ওষুধ নতুন রান্তায় মুড়ে যে মানুষকে খাইয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন, তার থেকে জেনারেট হওয়া কাটমানিও পিসি আর ভাইপোর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে? তাহলে কি ধরে নেব
যে মেডিকেল কলেজগুলোতে পুরনো ইঞ্জেকশন ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে সেই ইঞ্জেকশনটাই আবার তুলে নিয়ে মানুষের শরীরে যখন বুঝে দেওয়া হচ্ছে, তার থেকে যে কাঠমালিটা জেনারেট হচ্ছে, সেই কাঠমালিটাও পিসিআর ভাইপোর অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তাহলে বাধ্যবাধকতাকে আশা করছে যে সরকারের কাজ ছিল মানুষকে আশ্রয় দেওয়া, যে সরকারের কাজ ছিল তিলোত্তমার বাবা মার পাশে দাঁড়ানো, যে সরকারের কাজ ছিল গোটা রাজ্য জুড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তার, যে জুনিয়র ডাক্তাররা রোজ ঝড় জল মাথায় করে স্বাস্থ্য ভবনের বাইরে বসে থেকেছে, লালবাজারের বাইরে বসে থেকেছে, তারপর ঠিক এখন এই মুহূর্তে যখন আমরা এখানে এই সভা করছি, কোনো না কোনো একটা বন্যা কবলিত অঞ্চলে গিয়ে অভয়া পুলিশ চালাচ্ছে, সেই ডাক্তারদের পাশে দাঁড়ানো দেখলাম সেই সরকারটাই অষ্টমদের আড়াল করার জন্য গোটা পুলিশ বাহিনীকে বেরিয়ে দিল। একটা রাজ্যের প্রশাসন, সেই রাজ্যের প্রশাসনের কাজ কি? ঘাঁটি উর্দি, সাদা উর্দি, সবাইকে লেলিয়ে দেওয়া হলো তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। কাকে আড়াল করতে চাইছে? কি আড়াল করতে চাইছে? কোন চাই আছে মাথার উপরে? গোটা পশ্চিমবাংলার কলেজে কলেজে সিন্ডিকেট গুলো কারা চালায়, করাপশন সিন্ডিকেট গুলো কারা চালায় আমরা খুব ভালো মতো জানি। প্রতিটা কলেজে ক্যাম্পাসে, এটি আজকের মামলা না, 2011 সালের পর থেকে প্রতিটা কলেজে কলেজে ফেস সিন্ডিকেট আর করাপশন সিন্ডিকেট চালানো হয়েছে। অ্যাডমিশনের সময় দুর্নীতি, শোষণের নামে দুর্নীতি, ভেসাসের নামে দুর্নীতি, মাছের তেলে মাছ ভাজা হয়। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের বাচ্চাদের কাছ থেকে পয়সা দিয়েই আবার সেই ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরকে ভেসাস দেওয়া হয়। শোষণের সময় ফার্স্ট সেমিস্টারের যে ছেলেটা, যে মেয়েটা, তাকে 100 টাকা দিতে হবে, সেকেন্ড সেমিস্টার 200 টাকা, থার্ড সেমিস্টার 300 টাকা, সিক্স সেমিস্টার 600 টাকা। সব টাকা দেওয়ার পরে বলা হয় বম্বে আর্টিস্ট দিয়ে আসবো। তারপর বম্বে আর্টিস্ট আনার নাম করে পাড়ার বাচ্চা সিঙ্গারকে এনে গান গাওয়ায়, আর সেই বাচ্চা সিঙ্গারকে এনে গান গাওয়ানোর পরে যে টাকাটা রেট তোমার থেকে যায়, সেই টাকা দিয়ে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে মরছক করে। মুখ খুললেই হামলা, মুখ খুললেই হুমকি, মুখ খুললে আইডেন্টি কার্ড কেড়ে দেওয়া, মুখ খুললে কেরিয়ার বরবাদ করে দেওয়ার হুমকি। এই ফেস সিন্ডিকেট এই পশ্চিমবাংলার বুকে চলেছে। আপনি তো কথা বলছে, অধ্যাপকরা পর্যন্ত রাস্তায় নেমে বলছে তাদেরকে কিভাবে হেনস্থা হতে হয়েছে দিনের পর দিন ক্যাম্পাসের ভেতরে। অতএব কলেজ ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ক্যাম্পাসটাকে পরিণত করেছে অপরাধের চক্রে। আর আজকে সেই অপরাধের চক্রের বলি হতে হলো এই বিলুপ্ত। ভাবেন 15